বর্তমানে ঠিক কি চলছে হাইকোর্টে, ঠিক কি কথোপকথন চলছে? বিচারপতি কিন্তু ইতিমধ্যেই বলেছেন যে ভারতে কি সেই চিকিৎসা সম্ভব নয়, মানে যে চিকিৎসার জন্য যেতে চাইছেন। এর আগে যেমন আপনাদেরকে জানিয়েছিলাম যে আগের অপারেশন আমেরিকাতেই হয়েছিল, সেটা কিন্তু জানানো হয়েছিল অভিষেকের আইনজীবীর পক্ষ থেকে। এবং এর পরিপ্রেক্ষিতে বিচারপতি প্রশ্ন করেছেন যে ভারতে কি সেই চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব নয়। এবং এর পরিপ্রেক্ষিতে তখন আইনজীবী বলছেন যে আমাদের মতে একই বিশেষজ্ঞের কাছে চিকিৎসা চালিয়ে যাওয়াটা দরকার। এবং তখন বিচারপতি বলছে যে সেটা নিশ্চিত করতে মেডিকেল বোর্ডের মতামত প্রয়োজন। এবং এরপরে আইনজীবী কি বলছে দেখুন, আইনজীবী তখন বলছে আমার মক্কেল মেডিকেল বোর্ডের সামনে যেতে রাজি নয়। আমি একটু মানুষের কাছে চলে যাব। মানুষ, এই যে মামলাটা, যেটা শুনানি পর্ব কিন্তু তুমিও নিজের কানে শুনছো, ঠিক কি চলছিল এই মুহূর্তটাতে? কেন সমস্যা? অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এসএসকেএমে যাতে রাজি নন, এর পরিপ্রেক্ষিতে ঠিক কোন কোন বিষয়গুলোকে তুলে ধরলেন তার পক্ষের আইনজীবী? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মিসেস রেবেকা জন তিনি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করেন। তার বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে তিনি বিদেশেই চিকিৎসা করিয়েছেন। তার চোখের যে সমস্যা, গুরুতর সমস্যা, সেই চিকিৎসা তিনি বিদেশে করিয়েছেন। সেটারই কন্টিনিউয়েশন, অর্থাৎ তিনি সেটাই বজায় রেখে ফের বিদেশে গিয়েই চিকিৎসা করাতে চান। তার বক্তব্য এই নয় যে এই দেশে ভালো ডাক্তার নেই বা এই দেশে যোগ্য ডাক্তার নেই, বিষয়টা তেমন নয়। তিনি যেহেতু আগে একটা জায়গায় চিকিৎসা করিয়েছেন, সেই জন্যই সেটার কন্টিনিউয়েশন হিসেবেই তিনি বিদেশে যেতে চাইছেন। এটা হচ্ছে তাদের প্রধান বক্তব্য। দ্বিতীয় বক্তব্য যে তিনি একজন সাংসদ, দীর্ঘদিনের সাংসদ, তার দুটি বাচ্চা রয়েছে, তার বউ রয়েছে যারা এই দেশে রয়েছে, ফলে এবং তার একটি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রয়েছে, যে পাসপোর্ট নিয়ে তিনি যখন বিদেশে যাবেন, কেন্দ্র সরকার যদি মনে করে তাহলে তার বিদেশ যাওয়ার বিষয়ে পুঙ্খানুপুঙ্খ যাচাই করতে পারেন। এর আগে 2023 সালে সুপ্রিম কোর্ট তাকে অনুমতি দিয়েছিল বিদেশ যাওয়ার ক্ষেত্রে, এবং সেখানে কিন্তু ইডি বা কোন রকম বিধিনিষেধ আরোপ করেনি। ইডির পক্ষ থেকে জানানো হয়েছিল যে তিনি যদি বিদেশে যেতে চান 7 দিন আগে ইন্টিমেশন দিলে সেই অনুমতি দেওয়া হবে। সেই অনুযায়ী তিনি 2023 সাল থেকে 2025 সালে অন্তত 12 বার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর যা বক্তব্য, অন্তত 12 বার তিনি বিদেশে গিয়েছেন। তার মধ্যে একবার গত বছর কাশ্মীরে যখন জঙ্গি হামলা হয়, সেই সময় ভারত সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রতিনিধি দল বিভিন্ন দেশে গেছিল। সেই প্রতিনিধি দলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন অন্যতম সদস্য হিসেবে ছিলেন। ফলে যে আশঙ্কা যে তিনি কোথাও অন্যরকম চলে যেতে পারেন বা তার অন্য কোনো অভিসন্ধি আছে, একেবারে মানুষ, ব্যাপারটা তা তুমি নয়। আমাদের সঙ্গে থাকো অবশ্যই। এই জায়গা থেকে আমি তোমার কাছে আবারও ফিরছি, আমি একটু সেলিম বাবুর কাছে যাব। সেলিম বাবু, এই যে এক্ষেত্রে দেখুন অনেকগুলো বিষয় কিন্তু সামনে উঠে এলো যে অভিষেকের পক্ষের আইনজীবী বলছেন যে তিনি তো আগেও বিদেশে গেছেন, বা তিনি আগে যেহেতু বিদেশের চিকিৎসা করিয়েছেন তাই তিনি আবারও বিদেশে চিকিৎসা করাতে চান। এবং তিনি দেশের প্রযুক্তি বা দেশের চিকিৎসা ব্যবস্থা দেখে কিন্তু কোনো আঙুল তুলছে না। কিন্তু যখন কারোর নামে বা তার মাথায় যখন এতগুলো যখন মামলার খাড়া ঝুলছে, তখন তিনি বিদেশে শুধুমাত্র আগের চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখার জন্য যেতে চান। এই বিষয়টা ঠিক কতটা গ্রহণযোগ্য হয় আদালতের কাছে? না, আপনি লাস্ট যেটা বলছেন যে ধারাবাহিকতা বজায় রাখার পিছনে তো কারণ থাকবে, যুক্তি থাকবে। যে আমি এক জায়গায় চিকিৎসা করেছি বলে পরের দিনকে সেই জায়গাতেই চিকিৎসা করব, এটা কিন্তু একটা কমফোর্টের প্রশ্ন, সেটা আলাদা। কিন্তু যখন লিগ্যালিটি আসে তখন কিন্তু আপনার কমফোর্টটা দেখা হবে না, তখন হিউম্যান রাইটস অ্যাঙ্গেল থেকে দেখা হবে এবং ফান্ডামেন্টাল রাইটস থেকে অ্যাঙ্গেল থেকে দেখা হবে। সেখানে যদি আমার যেহেতু মামলা রয়েছে, আমি একই ডাক্তারের কাছে গেলে কমফোর্ট ফিল করব, ওটা অতটা বিচার্য বিষয় হবে না। যেটা বিচার্য বিষয় হবে সেটা হচ্ছে 1 নম্বর, যে আমার এই চিকিৎসাটা ওখানে না গেলে হবে না কিনা, এই চিকিৎসাটা ওখানে বাদ দিয়ে আমার দেশে সম্ভব কিনা। 2 নম্বর হচ্ছে আমি ওখানে চলে গেলে আমার না ফিরে আসার কি কি সম্ভাবনা, যেমন এর আগে গেছেন, এটা একটা সার্কামস্ট্যান্সেস প্রত্যেক দিন পাল্টাতে থাকে। যে সময় লাস্ট সুপ্রিম কোর্ট পারমিশন দিয়েছেন এবং তার মধ্যে কি ঘটনা এড়িয়েছে বা কিভাবে সে তার এই যে টোটাল জার্নিটাতে কোথাও ল ফ্লাউট করেছে কিনা, বা তার ফ্লাইট রিস্ক বেড়েছে না কমেছে কি,
এই জায়গাটা দেখা ভীষণ দরকার, যে এই যে অ্যাবসকন করে যেতে পারে। দেখুন, প্রসিকিউশনের একটা মেন দুটো কথা থাকবে, একটা হচ্ছে উনি পার্মানেন্টলি অ্যাবসকন করে যেতে পারে, সেকেন্ড বিদেশে থাকাকালীন আমার ইনভেস্টিগেশনের প্রবলেম হতে পারে, মানে ইনভেস্টিগেশনের প্রোগ্রেস স্মুথ হবে না। সেকেন্ডটা আমি সরিয়ে রাখছি, এটা যেহেতু লম্বা মামলা অনেক দিন ধরে চলছে, এই যে 15 দিনের জন্য আমার ইনভেস্টিগেশন আটকে যাবে, এটা কারণ হওয়া উচিত নয়। এটা যদি সরিয়ে রাখেন তাহলে একটাই মেন হয়ে যাচ্ছে, প্রধান কারণ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে চলে যাবেন কিনা, পার্মানেন্ট চলে যাবেন কিনা। এবং পার্মানেন্ট চলে যাবেন কিনা যেই হবে তার বিপরীতে যুক্তি হবে উনি তো এর আগে গেছেন, তখন আপনার আগের পরিস্থিতি আর এখানকার পরিস্থিতি, আগের ইনভেস্টিগেটিং এজেন্সির কেস সাজানো এবং ইনভেস্টিগেটিং এজেন্সির ওপিনিয়ন এবং আজকের ওপিনিয়ন এবং কি কি যুক্তি দিয়ে দেখাচ্ছে যে আগে গেলেও কেন গেছে, হয়তো সেই অপারেশনটা ওখানে ছাড়া সম্ভব ছিল না। আমি সমস্তই আইনের অ্যাঙ্গেল থেকে বলার চেষ্টা করছি যে কি প্রবাবিলিটি আছে। সেটা হচ্ছে মেজর অপারেশন হয়তো বিদেশে হওয়া ছাড়া সম্ভব নয়। অনেক সময় দেখবেন একজন হেড সার্জেন অপারেশনটা উনি করেন, পরবর্তীকালে চেক আপ গুলো কিন্তু তার জুনিয়ররা করে বা তার পরের লেভেল গুলোতে করে। তো যদি ওই যুক্তিতে ধরুন যিনি পারমিশন চাইছে তিনি যেতে চান যে আমি ওখানে গেলে ওই একই ডাক্তারের কাছে আমি চিকিৎসা করাবো, তাহলে কিন্তু হয়তো ওই অপারেশনটা তখন ওনার পক্ষে করাটা ক্রিটিক্যাল ছিল। তাও দেখার দরকার আছে যে এখানে সেটা হতে পারে কিনা। এখানে যদি হয় এবং যেহেতু এতগুলো মামলা রয়েছে, তাহলে কিন্তু ওই কমফোর্ট জোনটাকে ছাড়িয়ে গিয়ে দেখা হবে তখন কি পরিস্থিতি ছিল, যে ফ্লাইট রিস্কে উনি গেছেন, মানে সেই সময় গিয়ে ফিরে এসেছেন। এইটা কিন্তু একটা দিকে যুক্তি হবে, আবার একটা দিকে এই যুক্তিটাই মূল এবং প্রধান যুক্তি হতে পারে না, যে একবার গিয়ে ফিরে এসেছে মানে আবার গেলেই ফিরে আসবে। একেবারে 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 সেলিম বাবু, অবশ্যই আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু আদালতের দিকে নজর রাখবো যে কি চলছে এই মুহূর্তে হাইকোর্টে। এখনো পর্যন্ত আর যে নতুন করেছে তথ্য আসছে, সেখানে বিচারপতি প্রশ্ন করেছেন যে কেন তিনি রাজি নন, মানে তিনি কেন কলকাতায় চিকিৎসা করানো বা বিদেশে যাওয়ার ক্ষেত্রে বিদেশে কেন তিনি যেতে চাইছেন, এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছেন। এরপরে আইনজীবী বলছে যে তিনি আগের চিকিৎসকের কাছেই যেতে চান। তখন রাজ্যের আইনজীবী বলছে যে বিদেশে যাওয়ার মতো জরুরি মেডিকেল পরিস্থিতি নেই। তখন বিচারপতি ঠিক কি বলেছে এই বিষয়টাও কিন্তু অবশ্যই লক্ষণীয়। এবং এই জায়গা থেকে আমরা একটু মানুষের কাছে চলে যাব। মানুষ, হাইকোর্টের অন্দরে এই যে নানা রকমের যে কথাগুলো উঠছে, যে কথাগুলো আমরা ইতিমধ্যে জানাচ্ছি, যে কেন তিনি যেতে চাইছেন বা কেন তিনি বারবার বিদেশে যাওয়াটাকে হাইলাইট করছেন, কেন তিনি সামনে আসতে চাইছেন না, যেটা একটু আগেও বললাম যে আমার মক্কেল মেডিকেল বোর্ডের সামনে যেতে রাজি নয়, আইনজীবী যে কথাটা বলেছে তার পরিপ্রেক্ষিতে বিচারপতি বলছে কেন রাজি নয়, বিষয়টা ঠিক কি হচ্ছে? দেখো, এইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি আইনজীবী ছিলেন, আমি একটু আগেও বলছিলাম যে তার বক্তব্য যে তিনি যেহেতু আগে চিকিৎসা করিয়েছেন সেই জন্যই তিনি ফের সেখানেই চিকিৎসা করাতে যেতে চান। এবং যে সমস্যা, তার যে সমস্যা, সেই সমস্যা গুরুতর। যিনি চিকিৎসক তার চোখ পরীক্ষা করেছিলেন, তিনি অ্যাডভাইস করেছেন বিদেশেই চিকিৎসা করানোর জন্য। এরকম একাধিক যুক্তি দেখানো হয়, যদিও রাজ্যের পক্ষ থেকে যিনি অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার যিনি ছিলেন, তার বক্তব্য যে মেডিকেল যে নথি দেওয়া হয়েছে মামলার কপির সঙ্গে, তাতে সেই কপি দেখে কোথাও সেরকম কোনো বিষয় উল্লেখ নেই বা সেরকম কোনো জরুরি পরিস্থিতি নেই যে তাকে বিদেশে যেতেই হবে। পাশাপাশি একই সঙ্গে যিনি ডিফ্যাক্টো কমপ্লেনেন্ট, অর্থাৎ যিনি বিধাননগর সাইবার থানাতে এই অভিযোগ দায়ের করেছিলেন, ডিজে মামলা যেটাকে আমরা বলছি, যে মামলার ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আবেদন, সেই ব্যক্তির পক্ষে যিনি আইনজীবী ছিলেন, তিনি জানান যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চিকিৎসক চিকিৎসা করেছেন গত জুন মাসের 3 তারিখ অথবা 4 তারিখ, আমার এক্সাক্ট তারিখটা মনে পড়ছে না, সম্ভবত 4 তারিখে তিনি যে প্রেসক্রিপশন দিয়েছেন সেখানে ওই চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ নেই। ফলে ওই নথি গ্রহণযোগ্য নয় বলেও আইনজীবী আদালতে উল্লেখ করেন।